আপনারা দেখছেন আরো 12। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে লোকসভার পর আজ থেকে উচ্চকক্ষ রাজ্যসভাতেও দুদিনের আলোচনা বিতর্কের শুরুতে বক্তৃতা করতে পারেন জেপি নাড্ডা, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং আগামীকাল মঙ্গলবার এই বিতর্কের শেষ দিন, দুদিনের এই আলোচনা। রাজ্যসভায় জবাবি ভাষণ দিতে সেক্ষেত্রে নরেন্দ্র মোদী থাকবেন না বলেই জানতে পারা যাচ্ছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে বিতর্কে নেতৃত্ব দেওয়ার কথা রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। দুদিনের সংবিধান বিতর্কে শাসক এবং বিরোধী শিবিরের তরজায় সরগরম হয়েছিল লোকসভা। ফলে রাজ্যসভায় এ নিয়ে বক্তৃতায় কি হয় সেদিকে সকলেরই নজর রয়েছে। এর আগেই আপনারা জানেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের ভূমিকার কথা মাথায় রেখে বিরোধীদের পক্ষ থেকে অনাস্থার কথা বলা হয়েছিল। রবিবার আসানসোলের রূপনারায়ণপুরে ব্যবসায়ীকে মারধরের এবং তার জেরে রাতে দোকান বন্ধ করার সময় মারধরের অভিযোগ ওঠে। ওই ব্যবসায়ীকে মারধর করা হয়। আহত ব্যবসায়ী অনুপ মাঝি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। আজ ব্যবসায়ীদের পক্ষ থেকে পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আহত ব্যবসায়ী অনুপ মাঝি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ কর্মসূচি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পাথর। আজ ঠিক কি কারণে এই ব্যবসায়ীকে মারধর করেছিল, কারা মারধর করেছিল, কি বলছেন আজ অভিযোগে বাকি ব্যবসায়ীরা? দেখুন অঙ্কুরদা, গতকাল রাতে আসানসোলের রূপনারায়ণপুর এলাকায়, সালামপুর থানা যে রূপনারায়ণপুর, সেখানে ব্যবসায়ীকে অনুপ মাঝি বলে ব্যবসায়ীকে মারধর করে কয়েকজন বলে অভিযোগ আছে। তারপরে আজকে তারা রূপনারায়ণপুর ফাঁড়িতে ব্যবসায়ী মহল, যে রূপনারায়ণপুর ব্যবসায়ী আছে, তারা একত্রিত হয়ে রূপনারায়ণপুর ফাঁড়িতে বিক্ষোভ দেখায় এবং বড়বাবুকে লিখিত জানায় যে এখানে মারধর করা হয়েছে। পুলিশ সিসিটিভি তদন্ত করে দেখছে যে এই ব্যক্তিরা কারা, সেই তদন্ত শুরু করেছে। অঙ্কুরদা, কারা মেরেছে, ব্যবসায়ীদের কি অভিযোগ, কেন মেরেছে? সেভাবে এখনো পর্যন্ত ব্যবসায়ীরা সেভাবে কিছু বলেননি, তারা লিখিতভাবে জানাবে বলেছে পুলিশকে। সেভাবে এখনই করা হচ্ছে ব্যবসায়ীদের মহলে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি উৎপল পাথর। দুই শিশু সহ মৃত্যু এক শিক্ষকের গোটা পরিবারের। আপনাদের জানিয়ে রাখি, নাটাবাড়ি উচ্চ প্রাথমিক শিক্ষকের স্ত্রী এবং নাটাবাড়ি এলাকার শিক্ষিকাও ছিলেন। মৃত শিক্ষকের বাড়ি কালজানি এলাকায়। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই শিক্ষকের। আপনাদের জানিয়ে রাখি, নাটাবাড়ি উচ্চ প্রাথমিকের শিক্ষকের পরিবার গাড়ি দুর্ঘটনায় মৃত। দুই শিশু সহ স্বামী স্ত্রী সকলেরই মৃত্যু হয়েছে গাড়ি দুর্ঘটনায়। রাস্তা দেখতে না পেয়ে গাড়ি নিয়ে পুকুরে পড়ে যান ওই শিক্ষক, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। মৃত শিক্ষকের বাড়ি কালজানি এলাকায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, কি জানতে পারা যাচ্ছে, ঠিক কিভাবে ঘটেছিল দুর্ঘটনা? দেখো, গতকাল রাতে কিন্তু এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কোচবিহার থেকে তুফানগঞ্জে গিয়েছিলেন কোচবিহারের কালজানি এলাকার নাটাবাড়ি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সঞ্জিত রায়। সঙ্গে ছিলেন তার স্ত্রী, যিনিও পেশায় শিক্ষিকা, এবং তার দুই সন্তান। এবং পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, একেবারে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে ঘন কুয়াশার কারণেই কিন্তু তিনি রাস্তা দেখতে পাননি, এমনটাই পরিবারের লোক দাবি করছেন। এবং একেবারে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে
পুকুরে পড়ে এবং তারপরে কিন্তু প্রত্যক্ষ স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার কার্য চালায় এবং একেবারেই সেই দম্পতিকে সেই পুকুর থেকে উদ্ধার করে উপরে তুললে তাদেরকে সেখানে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায় এবং একেবারে বাচ্চা দুটিকে কোচবিহার মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কিন্তু মৃত বলে ঘোষণা করে এবং এই ঘটনায় একেবারেই এলাকায় যথেষ্ট শোকের ছায়া ছড়িয়ে পড়েছে এবং ইতিমধ্যে আজকে সকালে কিন্তু সেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি কিন্তু একেবারেই সরেজমিনে সেই পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং পুলিশও তদন্ত করে দেখছেন যে অন্য কোনো ঘটনার কোনো কারণ থাকতে পারে কিনা। তবে তোমাকে জানিয়ে রাখি গত 3 দিন থেকে কিন্তু কোচবিহার জেলা সহ পার্শ্ববর্তী জলপাইগুড়ি আলিপুরদুয়ারে একেবারেই মারাত্মক আকারে কিন্তু শৈত্যপ্রবাহ এবং সেই সাথে কিন্তু ঘন কুয়াশায় দেখা মিলছে। একেবারে কুয়াশার কারণে রাস্তাঘাট কোনোভাবেই দেখা যাচ্ছে না। প্রাথমিকভাবে অনুমান যে ঘন কুয়াশার কারণে হয়তো সেই শিক্ষক গাড়ি চালানোর সময় রাস্তা দেখতে না পারায় কিন্তু তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। সন্তানকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ডোমকল থানায় এমনই অভিযোগ দায়ের করা হয়েছে শিশুর মায়ের বিরুদ্ধে। এই অভিযোগ জানিয়েছেন মৃত শিশুর বাবা। এই ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। সন্তানকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। 7 বছরের শিশুর মৃত্যুর ঘটনায় শিশুর মায়ের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করলেন মৃত শিশুর বাবা। মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কাউন্সিলরের স্ত্রীর রোষানলে এলাকাবাসীরা। কাউন্সিলরের বিরুদ্ধে এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। নদিয়ার শান্তিপুর থানা এলাকার পাবনা কলোনির ঘটনা। পানীয় জল নিয়ে অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের এবং সেই বিষয়ে কাউন্সিলরের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, ঠিক কি অভিযোগ? দেখো অঙ্কুরদা, যেটা অভিযোগ, এলাকাবাসী বিনা মূল্যে যে পানীয় জল পরিষেবা রয়েছে সেই পরিষেবার জন্য এলাকার যারা মহিলারা তারা গিয়েছিলেন, তারা প্রায় 30 থেকে 40 জন কাউন্সিলরের বাড়ি। শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে যিনি বিজেপি কাউন্সিলর অর্থাৎ মহানন্দ বিশ্বাস, তার বাড়িতে যাওয়া হয়েছিল গতকাল এবং সেখানে তার সঙ্গে কথা বলতে গেলে তার স্ত্রীর রোষানলে পড়তে হয় এলাকার মহিলাদের। বাজে ভাষায় কটূক্তি, জুতো দিয়ে মারধর করার অভিযোগ, এমনকি পুলিশের হুমকি পর্যন্ত দেওয়া হয় এই সমস্ত মহিলাদেরকে। এরপরেই কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এলাকার মহিলারা। শুধু তাই নয়, তারা জানাচ্ছেন এলাকার যে উন্নয়ন সেটা তো কাউন্সিলরের হাত দিয়েই হবে এবং যে পানীয় জল সেটা তারা এখনো পর্যন্ত পায়নি। সেই কারণেই কাউন্সিলরের সঙ্গে কথা বলতে তারা গিয়েছিলেন, কিন্তু তার স্ত্রী তার সঙ্গে তাদের সঙ্গে বাজে ভাষায় যে মন্তব্য করেছেন এবং পুলিশের হুমকি দিয়েছেন, তাতে করে তারা যথেষ্টই ক্ষুব্ধ। এর পরবর্তীতে তারা শান্তিপুর থানায় এবং শান্তিপুর পৌরসভায় এই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন, লিখিত অভিযোগ জানিয়েছেন। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে 1 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস, তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি বাড়িতে ছিলেন না, সে কারণে বাড়ির লোক বলেছে তিনি বাড়িতে নেই, কিন্তু এলাকাবাসীরা তার বাড়িতে ভাঙচুর করেছে এবং তাকে মিথ্যে মামলায় বা মিথ্যেভাবে ফাঁসানোর চেষ্টা করছে, তাকে কালিমা লিপ্ত করতে চাইছে। এই ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তিনিও প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত শান্তিপুর থানা এবং পৌরসভায় যে এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেছে, তার সেই লিখিত দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এখনো পর্যন্ত পৌরসভা খতিয়ে দেখছে বিষয়টি এবং শান্তিপুর থানা, যদিও এলাকাবাসী ক্ষুব্ধ এবং এই একই ঘটনা নয়, এর আগেও এই কাউন্সিলরের বিরুদ্ধে একাধিকবার এলাকার মহিলারা এবং এলাকাবাসীরা নেতৃত্ব কি বলছে এই বিষয়ে, এই জলের দাবিতে এখন রীতিমতো স্থানীয় নেতৃত্ব কি বলছে রূপম? তদন্ত অঙ্কুরদা, স্থানীয় নেতৃত্ব কি বলছে এই বিষয়ে? দেখো, স্থানীয় নেতৃত্ব এখনো পর্যন্ত অঙ্কুরদা যেটা জানাচ্ছে যে তারা বিষয়টি খতিয়ে দেখছে, কারণ এলাকাবাসীরা যে অভিযোগ করেছেন তারা একজন নয়, একাধিক মানুষ। তবে এই ঘটনা যদি সত্য হয়ে থাকে বা কাউন্সিলরের স্ত্রী যদি এরকম রোষানল করে থাকে, রোষানলের ফাঁকে যদি এই সমস্ত এলাকার মানুষদেরকে পড়তে হয়, তাহলে বিষয়টি তারা বিবেচনা করে দেখবেন এবং দলীয় যা যা সিদ্ধান্ত নেওয়া সেই সিদ্ধান্ত নিয়ে এই কাউন্সিলরের বিরুদ্ধে তারা যথোপযুক্ত প্রমাণের ভিত্তিতে তারা ব্যবস্থা নেবে। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়।
বিচারপতি শেখর কুমার যাদবকে তলব করা হলো সুপ্রিম কোর্টের কলেজিয়ামের। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির মন্তব্য, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের পক্ষ থেকে তলব করা হয়। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব, তার মন্তব্য নিয়েই সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। কি জানা যাচ্ছে এই বিষয়ে, কি বলা হয়েছে? দেখো, ঘটনাটা হচ্ছে 8 তারিখে, তার দুদিন পরেই কিন্তু এই বিতর্কটা যখন মাথা চাড়া দেয়, তখন সুপ্রিম কোর্টের অ্যাডমিনিস্ট্রেশন এলাহাবাদ হাইকোর্টের কাছে বিষয়টি সম্পর্কে একটা রিপোর্ট চায়। তো সেই রিপোর্ট ইতিমধ্যে জমা হয়েছে। তার ভিত্তিতেই মনে করা হচ্ছে যে সুপ্রিম কোর্টের তোমার কলেজিয়াম অর্থাৎ সিনিয়র মোস্ট বিচারপতিদের 3 জনকে নিয়ে সাধারণত এটা হয়, সেই কমিটি একটা বিশেষ বৈঠক ডেকেছে, যেখানে শেখর কুমার যাদবকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে সুপ্রিম কোর্টের কাছে সরাসরি তিনি এই বিষয়ের ব্যাখ্যা দেবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এলাহাবাদ হাইকোর্টে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই ইমপিচমেন্ট প্রস্তাব পেশ হয়ে গেছে। আরেকদিকে কিন্তু দেখা যাচ্ছে যে এলাহাবাদ হাইকোর্ট তার বিচারাধীন বিষয়ে কিন্তু ব্যাপক বদল এনেছে। মানে প্র্যাকটিক্যালি তাকে যে বিষয়ে এখন বিচার করার দায়িত্বটা দেওয়া হয়েছে, সেগুলো 2010 সালের পুরনো মামলার, অর্থাৎ ইম্পর্টেন্ট মামলার বিচারের দায়িত্ব থেকে কিন্তু প্র্যাকটিক্যালি তাকে সরিয়ে দেওয়াটা হয়েছে। এখন কলেজিয়ামের সিদ্ধান্ত কি হয় সেদিকে কিন্তু বিচার বিভাগের সঙ্গে জড়িত সকলেই কিন্তু তাকিয়ে আছেন। হ্যাঁ অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। বর্ধমানের মেমারির মোবারকপুরে সমবায় ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেস। এই অঞ্চলের কৃষি উন্নয়ন সমিতির যে সমবায় ছিল সেই ভোট হয় রবিবার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায়। কুণাল, এই সমবায়ের কতগুলি আসন ছিল, কতগুলিতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস? দেখো অঙ্কুশদা, তোমাকে প্রথমে একটা কথা বলে রাখি যে জেলা জুড়ে বিভিন্ন জায়গায় যে সমবায় নির্বাচনগুলি হচ্ছে তাতে কিন্তু সবুজের ঝড়, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে এদিন মেমারির যে সমবায় নির্বাচন হয়েছিল সেখানে 6টি আসন ছিল, এবং সেই 6টি আসনেতেই দেখতে পাওয়া গেল যে তৃণমূল সমর্থিত যে সমস্ত প্রার্থীদের দাঁড় করানো হয়েছিল সেখানে প্রত্যেকটা আসনেই কিন্তু তৃণমূল জয়লাভ করেছে। অঙ্কুশদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায়। বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা সংক্রান্ত বিষয়ে আজকে ফের বৈঠক রয়েছে মন্ত্রিগোষ্ঠীর। এর আগেও এই বিষয়ে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে বৈঠক হয়েছিল, সুনির্দিষ্ট নির্দেশও দেওয়া হয়েছিল। তারপরেও বেশ কিছু অভিযোগ এসেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে আজকের এই বৈঠক বলে জানতে পারা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে, যেখানে জল চুরি হচ্ছে বলে এই অভিযোগ। গোটা বিষয়টি পর্যালোচনা করতেই আজ মন্ত্রিগোষ্ঠী বৈঠকে। এর আগে জল চুরি আটকাতে এবং পানীয় জলের পরিষেবা যাতে সকলের কাছে সঠিকভাবে পৌঁছয় তার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, আজকের এই বৈঠকে কারা থাকবেন, মোট কতগুলি অভিযোগ এসেছে, কি জানতে পারা যাচ্ছে? একেবারে দেখো, এখনো পর্যন্ত 25,000-এর ওপর কিন্তু অভিযোগ জমা পড়েছে, এবং সেই জায়গাগুলোকে কিন্তু চিহ্নিত করা হয়েছে নবান্নর পক্ষ থেকে। সেই জায়গাগুলোকে কি করে এই জল চুরি বা জলের যে হুকিং করা হচ্ছে সেটাকে আটকানো যায়,
সেইটার উপরেই কিন্তু বেশি নজর দেওয়া হবে এবং সেই জন্যই আজকে কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে এবং এই বৈঠকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে কোন কোন এলাকাগুলোতে এখনো পর্যন্ত জল যায়নি, এই জল হুকিং কারা কারা করছে, কোন এর জন্য কতটা এলাকা এফেক্টেড হচ্ছে, এইসব বিষয়গুলোকে নিয়ে কথা বলা হবে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু মূলত বিডিওদেরকে এর দায়িত্ব দেওয়া হচ্ছে যে যাতে তারা এই জল চুরিটা আটকাতে পারে এবং এর জন্য যা যা করণীয় সেই পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই আজকের যে বৈঠক হবে সেই বৈঠকে কিন্তু জেলা শাসকদেরও থাকতে বলা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তিনি ঘোষণা করেছিলেন এই জল চুরি আটকানোর জন্য। সেক্ষেত্রে আজকেও কিন্তু মনে করা হচ্ছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। অঙ্কুর, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। গ্রামবাসীদের বাধাতেই পাকা রাস্তা নির্মাণের কাজ বন্ধ হয়ে গিয়েছে। নদিয়ার চাপড়ার ঘটনা, নদিয়ার চাপড়ার সুটিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীদের বাধায় পাকা রাস্তা নির্মাণের কাজ বন্ধ হয়ে গিয়েছে। বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। কি কারণে তাদের বিক্ষোভ, কি কারণে নির্মাণ কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা, বিশদে জানব। নদিয়ার চাপড়ায় সেখানে 12 ফুট রাস্তা চওড়া করার কথা থাকলেও 9 ফুট চওড়া হচ্ছে এবং সেই কারণেই রাস্তা নির্মাণের কাজে বাধা দেন গ্রামবাসীরা। উত্তর 24 পরগনার কামারহাটিতে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ এবং সেই পুকুর ভরাট করে দেওয়াটা বন্ধ করলেন খোদ কাউন্সিলর। উত্তর 24 পরগনার কামারহাটির ঘটনা। নন্দননগরে এই পুকুর ভরাটের অভিযোগ এসেছিল। নিজের গড়েই ধরাশায়ী শুভেন্দু অধিকারী। কন্টাই সমবায় সমিতির নির্বাচনেও সবুজ ঝড়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েও হোয়াইট ওয়াশ বিজেপি। বিধানসভা লোকসভা ভোটের পর এবার সমবায় সমিতির ভোটেও কেন্দ্রীয় বাহিনী। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সম্পন্ন ভোটে অপ্রতিরোধ তৃণমূল, ধরাশায়ী বিজেপি। সমবায় সমিতির ভোটেও কেন্দ্রীয় বাহিনী। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন। সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের রামনগরে বিক্ষিপ্ত অশান্তি। হাতাহাতিতে জড়ায় তৃণমূল বিজেপি। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। প্রতিবাদে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিজেপি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল। 2022 সালের 4 ফেব্রুয়ারি কন্টাই সমবায় সমিতির পুরনো বোর্ডের মেয়াদ শেষ হলেও বিভিন্ন কারণে ভোট হয়নি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে জট কাটে। ভোটে অশান্তি আটকাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে 15 জন কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়। তারপরেও অশান্তি আটকাতে ব্যর্থ কেন্দ্রীয় বাহিনী। ভুয়ো ভোটার থেকে শুরু করে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার শাসক দলের। ঘটনা কিছু ঘটছে, একবারে জুডিশিয়ারিকে আমি ধন্যবাদ দিই। জুডিশিয়ারির আশীর্বাদ শুভেচ্ছায়, তাদের ডাইরেক্ট ইন্টারফিয়ারেন্সে এই মানে প্রথম এই ব্যাংক 42-43 সালে তৈরি হওয়ার পরে, 1942-43 তৈরি হওয়ার পরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে। কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ঘটনা কিছু ঘটেছে, মারধর করছে, সে করছে। গোটাটাই তো লুট হতো। মিউনিসিপ্যালিটিতে লুট করেছে, বিধানসভায় লুট করেছে, লোকসভায় লুট করেছে, এবারে পারলো না। এই আর আমাদের কিছু ছেলেকে ওরা ইচ্ছাকৃতভাবে একটা উত্তেজনা ছড়াবার জন্য দিয়েছিল। তার জন্যে আমাদের লোকেরা তাকে প্রতিবাদ করতে ওরা একটা লালু পুলের কাছে পথ অবরোধ করেছিল 4-5 মিনিট। আমরা তা পথ অবরোধ তুলে দিয়েছি, ভোটাররা এসছে। ওরা বুঝতে পেরে গেছে যে রামনগরে এখনও পর্যন্ত যদি ভোট কাউন্টিং হয় আমাদের প্রার্থী থেকে ওদের প্রার্থী 1500 ভোটে পিছিয়ে আছে। তো তাই আমাদের আর কোথাও কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বলে আমার কাছে খবর নেই। তবুও আমি চাই যে শান্তিপূর্ণ ভোট হোক।
কন্টাই সমবায় সমিতির নির্বাচনে 2834 জন ভোট দান করেন। তৃণমূল কংগ্রেসের 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নমিনেশন জমা দেন 43 জন। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি 11 জন প্রার্থীই দিতে পারেনি, এমনকি কোনো বুথে পোলিং এজেন্টও দিতে পারেনি গেরুয়া শিবির। তবে এই প্রথমবার রাজ্য সমবায় সমিতির নির্বাচনে আধা সামরিক বাহিনী ও সিসি ক্যামেরার মাধ্যমে ভোট অনুষ্ঠিত হলো। সমবায় সমিতির নির্বাচনে রবিবার ভোট দেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যস্ততার কারণে ভোট দিতে যেতে পারেননি বলে সাফাই দিব্যেন্দু অধিকারীর। কলকাতা টিভি। দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হলো 2 জনের, আশঙ্কাজনক আরও একজন। ইতিমধ্যেই আশঙ্কাজনক এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মথুরাপুরের রামবাটির ঘটনা বলেই জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস প্রধান। মানস, ঠিক কি ঘটেছিল ঘটনাটা? দেখো অঙ্কুরদা, তোমাকে প্রথমে বলে রাখি, আজ সকালে যখনই ওই শিশু সহ তার পরিবারের সদস্যরা কিন্তু যে মথুরাপুর রামবাটির যে গোপালনগর এলাকায় রাস্তার পাশে কিন্তু রোদ পোহাচ্ছিল, যেহেতু শীতের সময় রোদ পোহাচ্ছিল, আর সেই সময় একটি ঘাতক গাড়ি এসে 3 জনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তড়িঘড়ি করে স্থানীয় বাসিন্দারা ওই 3 জনকে উদ্ধার করে নিয়ে যায় মথুরাপুর গ্রামীণ হসপিটালে চিকিৎসার জন্য। সেইখানে কিন্তু চিকিৎসক কিন্তু 2 জনকে মৃত বলে ঘোষণা করে। শিশুটি যখন আশঙ্কাজনক অবস্থায় থাকে তাকে কিন্তু ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে যেটা জানা গেছে পুলিশ সূত্রে, যে এই ঘাতক গাড়িটি যখনই মানে ধাক্কা মারি, তারপর কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু ঘাতক গাড়িটাকে আটক করে। এর পাশাপাশি ড্রাইভারকে আটক করে। মথুরাপুর থানার পুলিশ এসে ঘাতক গাড়ি ও ড্রাইভারকে আটক করেছে। তবে ঘটনা তদন্ত চালাচ্ছে যে মথুরাপুর থানার পুলিশ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মানস প্রধান। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের ধাক্কা দেওয়ালে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 যুবকের, আহত আরও 2 জন। মুর্শিদাবাদের লালগোলার ভবানীপুর এলাকার ঘটনা। মৃতদেহের নাম রজব আলী ও তাহিরুল হক। মুর্শিদাবাদের লালগোলার ঘটনা, পথ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকের ধাক্কা দেওয়ালে, যার জেরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 যুবকের, আহত আরও 2 জন। লালগোলার ভবানীপুর এলাকার ঘটনা। হেতাল পারেখে ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির 20 বছর পর পুনর্বিচারের দাবিতে মঞ্চ গড়ে শুরু হয়েছে আন্দোলন। ফের মামলা শুরু করার দাবি জানানো হয়েছে। গণস্বাক্ষর সংগ্রহ করে তা পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। বাঁকুড়ার ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছাতনার মাটি ধর্ষকের মাটি নয়, ধর্ষকের গ্রাম, এই অপবাদ নিয়ে আর জীবনযাপন করতে চান না বাঁকুড়ার ছাতনার কুলুডিহির বাসিন্দারা। হেতাল পারেখ ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায় এই গ্রামের বাসিন্দা ছিলেন। কুলুডিহির এলাকাবাসী মনে করেন ধনঞ্জয় নির্দোষ ছিলেন। মামলা পুনরায় চালুর দাবি জানিয়ে তারা ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ গড়ে আন্দোলনে নেমেছেন। প্রকৃত বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে রাষ্ট্রপতির কাছে মামলা পুনরায় চালুর আবেদন করবেন বলে জানিয়েছেন মঞ্চের সদস্যরা। 1990 সালের 5ই মার্চ কলকাতায় ধর্ষণ করে খুন করা হয় হেতাল পারেখকে। ঘটনায় অভিযুক্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে 2004 সালের 14ই আগস্ট ফাঁসি দেওয়া হয়। হেতাল পারেখ হত্যাকাণ্ডে তোলপাড় হয় গোটা রাজ্য। ধনঞ্জয়ের ফাঁসির প্রায় 20 বছর পর নির্দোষ দাবি করে ওই মামলা ফের চালু করার দাবি জানিয়েছেন ছাতনার কুলুডিহি গ্রামের বাসিন্দারা। স্থাপন করতে ধনঞ্জয় বাবুর সাথে যে অন্যায় হয়েছে তথ্য প্রমাণ বলছে, এবং মানুষের যে বিশ্বাস, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গ্রাম, একটি অঞ্চল এবং ধনঞ্জয় বাবুর সাথে যে অন্যায় করা হয়েছে, আমরা সেই হৃতগৌরব ফিরিয়ে দিতে চাই। এবং শুধু ধনঞ্জয় বাবু নয়, আমাদের এই মঞ্চ পৃথিবীর এবং সারা ভারতবর্ষ, বাংলার যত আর্তপীড়িত মানুষ রয়েছে প্রত্যেকের পক্ষে কথা বলবে। এমনকি বর্ডার পেরিয়ে আজকে বাংলাদেশেও আমরা যে দেখছি সনাতনীদের উপর অত্যাচার, আমরা কিন্তু প্রত্যেকটি আর্তপীড়িতের পাশে দাঁড়িয়ে আমাদের ন্যায় বিচার মঞ্চ, আমাদের সমন্বয় মঞ্চ কথা বলবে। এবং সেই জন্যই আমরা আজকে আমাদের পিটিশন কর্মসূচি শুরু করেছি। ধনঞ্জয়ের মাথায় লাগা কলঙ্ক যাতে আগামী প্রজন্মকে বয়ে বেড়াতে না হয়, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিবাদ মঞ্চের তরফ থেকে। মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে ফের মামলা চালু করার বিষয়ে মঞ্চের তরফে আবেদন জানানো হয়েছে।
ধনঞ্জয় চট্টোপাধ্যায় আমাদের কলঙ্ক, আমাদের মাথার উপরে একটা কলঙ্ক চেপে আছে, এটা ধর্ষকের মাটি, এবং পরবর্তী প্রজন্ম যাতে এই কলঙ্ক থেকে উদ্ধার পায় তার জন্য আমাদের এই আন্দোলন চলছে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তার ফাঁসি দিয়েছে, কিন্তু আমরা সংবিধান মানি, তাই রাষ্ট্রপতির কাছে আমরা প্রার্থনা করছি যে যাতে এই কেসটি রিওপেন করা হয়। আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে ফের হেতাল পারেখ ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্ত মৃত ধনঞ্জয়কে নির্দোষ দাবি করে আন্দোলনে নেমেছেন বাঁকুড়ার কুলুডিহি গ্রামের বাসিন্দারা। মৃত্যুর প্রায় 20 বছর পর প্রকৃত বিচারের দাবি। স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃযান অ্যাম্বুলেন্সে 2 জন করে মা ও সদ্যজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ। অ্যাম্বুলেন্সের বিল বকেয়া থাকার কারণেই পরিষেবায় সমস্যা হচ্ছে বলে জানান চালক থেকে মালিক। মাতৃযানে একের বেশি 2 জন নিলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমএসভিপির। প্রশ্নের মুখে মাতৃযান অ্যাম্বুলেন্স পরিষেবা, বিল বকেয়া থাকায় সমস্যায় পরিষেবা। সরকারি হাসপাতালে বকেয়া অ্যাম্বুলেন্সের বিল, তাই একটা অ্যাম্বুলেন্সে 2 জন করে মা ও সদ্যজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে। একটা অ্যাম্বুলেন্সে একজনকে নিয়ে যাওয়ার দাবি রোগীর আত্মীয়ের। একটা গাড়ি, বাচ্চা যখন দুধ খাবে গাড়ি দাঁড় করে দুধ খাওয়াতে হবে, বাচ্চারা সুবিধা হলে মানব না। হাসপাতালে বর্তমানে 26টি মাতৃযান ও বেশ কয়েকটি 102 অ্যাম্বুলেন্স রয়েছে, কিন্তু তারপরেও রোগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীর আত্মীয়দের। অন্যদিকে এক অ্যাম্বুলেন্স চালকের বক্তব্য, 1 বছর ধরে বিল ও বেতন পাননি তারা। বর্তমানে পরিষেবা ভালো চলছে না বলে স্বীকার করে নিয়েছেন অ্যাম্বুলেন্স চালক। 12 মাস থেকে বিল পাইনি, বেতনও পাইনি, পরিষেবা ভালো চলছে না এখন। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃযান মালিক সংঘের নেতৃত্বের দাবি, তারা 1 বছর ধরে বকেয়া বিল পাচ্ছে না, তার ফলে পরিষেবা দিতে সাময়িকভাবেই সমস্যা হচ্ছে। 100% পরিষেবা দিয়ে আসছি, কিন্তু বিলটা আমরা পাইনি বলে আমাদের একটা সমস্যা হচ্ছে, যার জন্য আমরা বলেছি একটা এমএসবি স্যারের সঙ্গে একটা ডেপুটেশন বা আলোচনায় বসবো। কতদিন বাকি আছে বিল আপনার? বিল আমাদের 1 বছর পেরিয়ে গেছে, বিল বাকি আছে। অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের। যদিও মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি জানান অ্যাম্বুলেন্স চালকদের কোনো বিল বাকি নেই, তারা নির্দিষ্ট সময় মেনে বিল জমা দেয়নি বলেই বিল দেওয়া হয়নি। তবে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বিরুদ্ধে আপনারা আমার কাছে নির্দিষ্টভাবে জানান, আমিও ম্যাটারটা খোঁজ নিয়ে এখনই দেখে নিচ্ছি। বিল পাইনি মানে দুটো জিনিস, বিল পাইনি মানে বিল থাকলে তো তার বিল দেবো, বিল দেয়নি জমাটা। ওরা যতটা পিরিয়ড পর্যন্ত বিল জমা দিয়েছিল, বিল যতটা পর্যন্ত দিয়েছে ততটা ক্লিয়ার করা হচ্ছে। তারপরে বিল ওরা দেয়নি, ওরা পায়নি, ওরা বিল যাতে দেয় তার জন্য আমি রিমাইন্ডারের পর রিমাইন্ডার চিঠি দিয়ে যাচ্ছি, ওরা কিন্তু কোনো বিল দেয়নি। পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা এখন প্রশ্নের মুখে। পর্যাপ্ত পরিমাণে মাতৃযান পাচ্ছেন না শিশু এবং মায়েরা, এমনকি একটি অ্যাম্বুলেন্সে প্রায় 2 জন করে শিশু এবং মায়েদের নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন তারা। অন্যদিকে অ্যাম্বুলেন্স সংগঠনের দাবি, তাদের বকেয়া বিল বাকি থাকার কারণে তারা ঠিকমতো পরিষেবা দিতে পারছেন না। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কোনো বকেয়া বিল বাকি নেই। এই দুয়ের মাঝে যাতাকলে পড়েছেন সাধারণ রোগী এবং রোগীর পরিজনেরা। তারা চাইছেন এই হাসপাতালে উন্নত পরিমাণের পরিষেবা দেওয়া হোক। পুরুলিয়া থেকে শওকত আলী, কলকাতা টিভি। আজ ভারতীয় সেনার বিজয় দিবস। ভারত পাকিস্তানের যুদ্ধ জয়ের 53 বছর। 1971 সালে এই দিনেই ভারতীয় সেনার সামনে প্রায় 90,000-এরও বেশি পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে এবং সেই দিনটিকেই বিজয় দিবস হিসেবে পালন করা হয়। প্রায় 93,000 পাক সেনা এই দিন আত্মসমর্পণ করেছিল। বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাক সেনা। এই দিনটিকেই বিজয় দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় সেনাবাহিনীর তরফে নয়াদিল্লিতেও বিজয় দিবসের অনুষ্ঠান হয়। যেহেতু 1971 সালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখায় পাক সেনা আত্মসমর্পণ করেছিল, তাই বিজয় দিবসের মূল অনুষ্ঠান হয় কলকাতার ফোর্ট উইলিয়ামেই।
সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে লোকসভার পর আজ থেকে উচ্চকক্ষ রাজ্যসভাতেও দুদিনের আলোচনা হবে এবং সেই বিতর্কের শুরুতে আজকে বক্তৃতা করতে পারেন শাসক পক্ষের তরফ থেকে জেপি নাড্ডা। এই বৈঠকে বিরোধী শিবিরের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের। এর আগে লোকসভায় বক্তব্য রেখেছিলেন, জবাবি ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে সেক্ষেত্রে রাজ্যসভাতে তাঁর দেওয়ার সম্ভাবনা কম বলেই রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য। এক দেশ এক ভোট বিল পেশ থেকে পিছু হটল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীদের প্রবল আপত্তি উপেক্ষা করেই সোমবার চলতি শীতকালীন অধিবেশনে লোকসভায় এই বিল পেশ হওয়ার কথা ছিল, কিন্তু রবিবার সংসদের সংশোধিত কার্যতালিকায় তা প্রত্যাহার করে নেওয়া হয়। তবে কী কারণে এই মত বদল তা স্পষ্ট করেনি সরকার পক্ষ। তবে বিলটি পেশ হলেও তা পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। লোকসভা ও দেশের সমস্ত বিধানসভায় একসঙ্গে ভোট করানোর লক্ষ্যে আইন আনার ব্যাপারে বিগত লোকসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। মূলত আর্থিক সাশ্রয় ও প্রশাসনিক কাজ নির্বিঘ্ন করার যুক্তিতে এক দেশ এক ভোট করার পক্ষে সওয়াল করে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট প্রচারেও কেন্দ্রে ও রাজ্যে একসঙ্গে নির্বাচন করানোর কথা বলে এসেছেন। এই আইন প্রণয়ন করতে সংসদের দুই কক্ষে সংবিধান সংশোধন করাতে হবে। বর্তমান অষ্টাদশ লোকসভায় বিজেপি একক পরিষ্ঠতা হারানোয় বিরোধীরা প্রস্তাবিত বিল রুখতে সুর চড়িয়েছে। তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি সহ ইন্ডিয়ার বিভিন্ন শরিক দলই ইতিমধ্যেই একসঙ্গে ভোট করানোর বিরুদ্ধে সরব হয়েছে। বিরোধীদের আশঙ্কা, এই বিল কার্যকর করলে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো নষ্ট হয়ে যাবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, সঙ্গত কারণে বিরোধীরা উদ্বেগ প্রকাশ করলেও এক দেশ এক ভোট নিয়ে কেন্দ্র সেই মত বুলডোজ করছে। এই আইন দেশের সংবিধান ও গণতন্ত্র বিরোধী বলে মনে করেন তৃণমূল নেত্রী মমতা। বাংলা দিল্লির এক নায়কতন্ত্র মানবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। বিরোধীদের আপত্তি সত্ত্বেও মোদী শাহ এই বিল পেশে অনড়, কিন্তু অজ্ঞাত কারণে তার সোমবারের সংসদীয় এজেন্ডা থেকে রবিবার সরিয়ে দেওয়া হয়েছে। তার বিকল্প হিসেবে অর্থনৈতিক বিল পাশ করানো হবে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বিল দুটিকে অনুমোদন দিয়েছে। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি পেশ করবেন বলে গত বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে স্থির হয়েছিল। এই বিল নিয়ে বিতর্কে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা প্রবল। তড়িঘড়ি বিল এনে আইন প্রণয়নে কেন্দ্র ব্যগ্র হলেও তা পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই সপ্তাহেই ওই বিল পেশ হতে পারে। কলকাতা টিভি। বিচারপতি শেখর কুমার যাদবকে তলব সুপ্রিম কোর্টের কলেজিয়ামের। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ইতিমধ্যে এই বিচারপতির বিরুদ্ধে রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব এসেছে। কথা বলবো এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে পল্লব দা? দেখো, 8 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদের একটি সভাতে ওই বিচারপতি মুসলিম সমাজ সম্পর্কে কিছু মন্তব্যটা করেন, যে মন্তব্যকে ঘিরে দেশ জুড়ে তীব্র বিতর্ক দেখা দেয়। দুদিন পরেই সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের কাছে এই বিচারপতি সম্পর্কে তথ্য তলবটা করে। সেই রিপোর্ট ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমাও হয়েছে। তার ভিত্তিতেই মনে করা হচ্ছে যে সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারপতিদের নিয়ে গঠিত কমিটি বা কলেজিয়াম ওই বিচারপতিকে একটি বিশেষ বৈঠকে তলবটা করেছে। ফলে ওই বিচারপতিকে এখন সুপ্রিম কোর্টের সামনে তার এই আচরণের জন্য জবাবদিহি করতে হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা যেতে পারে যে ইতিমধ্যেই কিন্তু ওই বিচারপতির বিরুদ্ধে রাজ্যসভাতে ইমপিচমেন্ট একটা প্রস্তাব এসেছে। বর্ষিয়ান আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিবালের নেতৃত্বে রাজ্যসভার 55 জন সদস্য সেই প্রস্তাব জমা দিয়েছেন। ফলে সেখানেও তার বিচারপতি হিসাবে চাকরি কিন্তু প্রশ্নের মুখে পড়তে চলেছে।
ইতিমধ্যে আবার বিচার বিভাগের সঙ্গে সম্পর্কিত নানা দিক থেকে দাবি উঠেছে যে তাকে এই বিতর্কের ফয়সালা না হওয়া পর্যন্ত যেন কোনো দায়িত্ব দেওয়া না হয়। এদিকে জানা যাচ্ছে যে ইতিমধ্যে এলাহাবাদ হাইকোর্ট কিন্তু তাকে এমন বিষয়ের বিচার করার দায়িত্ব আপাতত দিয়েছে যেটা আপাত দৃষ্টিতে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ফলে এখন ওই বিচারপতির চাকরির বা কাজের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা গুরুতর প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। হ্যাঁ, অঙ্কুর। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক। যে বৈঠকে বিভিন্ন দপ্তরকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, দপ্তরের মন্ত্রীদেরও উপস্থিত থাকা নির্দেশ দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। কি জানা যাচ্ছে, কোন কোন দপ্তরকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যা নবান্ন সূত্রে খবর, প্রায় 17টি দপ্তর এবং দপ্তরের মন্ত্রীদের এবং শীর্ষ আধিকারিকদের থাকার নির্দেশ দিয়েছে। আগামীকাল বিকেল বেলায় নবান্নে কিন্তু এই গঙ্গাসাগর নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই প্রস্তাবিত বৈঠকে অর্থ, পরিবহন, বিদ্যুৎ সহ মোট 17টি দপ্তরের শীর্ষ আধিকারিকদের থাকার কথা রয়েছে। দপ্তরের মন্ত্রীদের উপস্থিত থাকা বাধ্যতামূলক বলা হয়েছে। এছাড়া স্থানীয় সংসদ এবং বিধায়কদেরও ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। ওই বৈঠকের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার সূচনা করবেন বলেও এমনটাও কিন্তু প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ আগামীকাল কিন্তু এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। গঙ্গাসাগর নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী এই প্রত্যেকবারই বৈঠক করেন এবং তিনি একবার ভিজিটও করেন গঙ্গাসাগর ভিজিট, এবং কালকেই কিন্তু সেই মুখ্যমন্ত্রীর বৈঠক। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আগামী রবিবার নবান্নের সামনে ধর্নায় বসতে চেয়ে আবেদন করা হয়েছিল। হাইকোর্টে মামলা দায়েরের আবেদন করা হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, কিন্তু পুলিশ তাদের অনুমতি না দেওয়ায় হাইকোর্টে আবেদন করেন তারা। মূলত প্রাপ্য দাবি দেওয়া আদায়ের জন্যই নবান্নের সামনে ধর্নায় বসতে চায় সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। পুলিশ তাদের অনুমতি দিচ্ছে না, এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করার আবেদন করেন তারা। মামলা করার অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী বুধবার এই মামলার শুনানি রয়েছে। বর্ধমানের মেমারির মোবারকপুর সমবায় ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস। দেবীপুর অঞ্চলের মগরা পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হয় রবিবার এবং সেই ভোটেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। সবকটি আসনেই জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায়। মোট কটি আসনে নির্বাচন হয়েছিল, এই জয়ের পর কি বলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব? এবং অঙ্কুশদা, তোমাকে প্রথমেই বলি যে সবুজের ঝড় বইছে গোটা পূর্ব বর্ধমান জেলার সমবায় নির্বাচনগুলিতে। সেই প্রেক্ষাপটে দেখতে পাওয়া গেল যে 6টি আসন ছিল এবং সমবায় নির্বাচনে মেমারিতে, এবং সেখানে দেখতে পাওয়া গেল যে তৃণমূল সেখানে যে প্রার্থী দেওয়া হয়েছিল তারা কিন্তু এই নির্বাচনে জয়লাভ করেছে। এবং তার সাথে সাথে যে ওখানকার যারা স্থানীয় তৃণমূল নেতা রয়েছেন এবং বিধায়ক, তারা প্রত্যেকেই বলছে যে এই সমবায় নির্বাচনে আমরা আশাই করেছিলাম যে এখানে তৃণমূল জয়লাভ করবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায়।
নিজের মাথার ওপর পাকা ছাদ নেই, বাংলা আবাসের তালিকায় নাম উঠেছিল। আবাসের তালিকা থেকে নিজের নাম কাটিয়ে দৃষ্টান্ত গড়লেন গাজল পঞ্চায়েত সমিতির সহ সভানেত্রী শিখা মণ্ডল। আবাস যোজনার ঘর নিয়ে দিকে দিকে অশান্তি, কখনো কাটমানির তীরে বৃদ্ধ শাসক, আবার কখনো আবাসের তালিকায় তৃণমূল নেতা নেত্রী সহ আত্মীয় স্বজনের নাম। রাজ্য জুড়ে যখন প্রতিদিন এই ছবি দেখা যাচ্ছে, তখন ব্যতিক্রম মালদার গাজল পঞ্চায়েত সমিতির সহকারী সভানেত্রী শিখা মণ্ডল। নিজে বাস করেন টিনের বাড়িতে, কিন্তু তিনি জনপ্রতিনিধি। তিনি মনে করেন তার চেয়েও বহু দরিদ্র মানুষ তার এলাকায় বসবাস করেন, তাই আবাসের তালিকায় নাম থাকলেও বাড়ি ফিরিয়ে দিলেন তিনি। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিত আবেদন জানালেন যাতে সেই ঘর কোনো গরিব মানুষ পায়। এখানে তো আমি তো একজন সহসভাপতি পঞ্চায়েত সমিতির গাজল ব্লক সহসভাপতি পদে আছি আমি। তো আমি ঘরটি নেইনি, স্বেচ্ছায় ছেড়ে দিলাম যে আমার থেকে যে গরিব আছে আমার এইখানে, যেখানে আমি জনপ্রতিনিধি হয়ে এসেছি, সেখানে যেহেতু আমার থেকে গরিব আছে, তারা যদি ঘরগুলো পেত আমার বদল, তো আমি ভালো হতো আমার পক্ষে। গাজল পঞ্চায়েত সমিতির সহকারী সভানেত্রীর সিদ্ধান্তে আপ্লুত শাসক নেতৃত্ব। এটা তো একটা দৃষ্টান্ত। তৃণমূল কংগ্রেস ত্যাগ তিতিক্ষার দল, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে কর্মীদেরকে শিখিয়েছেন আগে মানুষকে দিয়ে তারপরে নিজেরটা চিন্তা করতে হবে, আগে মানুষকে ভালোবাসতে হবে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির দাবি গাজলের ঘটনা আইওয়াস মাত্র। এখন সারা পশ্চিমবঙ্গের পরিস্থিতি যা হয়েছে, সেখানে মানুষের বিক্ষোভ এবং সংবাদ মাধ্যম যেভাবে জিনিসগুলো বাইরে আসছে, স্বাভাবিকভাবে তারা তাদের নাম বাদ দিচ্ছেন এবং সেটা ঘোষণা করছেন যে আমরা নাম বাদ দিয়ে দিলাম, এবং সেখানে একটা মহত্ব দেখাতে চাইছেন তারা। এটা আসলে কিছু নয়, এটা কেবলমাত্র একটা আইওয়াস। যে সময় আবাসের ঘর নিয়ে চারদিকে দুর্নীতির অভিযোগ গরিব মানুষ প্রশাসনের কাছে হতে দিচ্ছেন, সেই সময় পঞ্চায়েত সমিতির সহকারী সভানেত্রীর ভাবনাকে কুর্নিশ জানাচ্ছেন সরকারি কর্তারাও। মালদা থেকে সব্যসাচী মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। স্বচ্ছ ভারত মিশনের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে কেন্দ্র। চলতি যে আর্থিক বর্ষ, সেই আর্থিক বর্ষেরই টাকা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। চলতি আর্থিক বর্ষের জন্য রাজ্যকে কত টাকা দেবে কেন্দ্র, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে কেন্দ্রীয় সরকারের সূত্রে যা খবর, এখনো পর্যন্ত স্বচ্ছ ভারত মিশনের যে টাকা, সেই টাকার প্রথম কিস্তির টাকা 200 কোটি টাকা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন গত বছর যে নিয়ম হচ্ছে যে প্রত্যেক বছরে যে টাকা বরাদ্দ হয় তার 87% অর্থ খরচ করতে হবে। রাজ্য সরকার এবারে কিন্তু সারা দেশের মধ্যে মডেল স্থাপন করেছিল, যার ফলেই এবছরের স্বচ্ছ ভারত মিশনের সমস্ত মাপকাঠি অতিক্রম করায় কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পের 2024-25 অর্থবর্ষে প্রথম কিস্তি প্রায় 200 কোটি টাকা রাজ্যকে দিতে চলেছে। বিগত বছরে অর্থাৎ আগের বছরে এই প্রকল্পের উন্মুক্ত শৌচ বন্ধ করা, বর্জ্য ব্যবস্থাপনার মতো নানান কর্মসূচির জন্য রাজ্য দেশের মধ্যে মডেল হিসেবে উঠে এসেছে। প্রথম কিস্তির টাকা পেতে তার আগের বর্ষের বরাদ্দ অর্থে 87% খরচ করতে হয়। সেক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু সেই 87% খরচা করে এই মাপকাঠি ইতিমধ্যে সম্পূর্ণ করে খরচের নথি সহ প্রয়োজনীয় সমস্ত নথি কেন্দ্রকে পাঠিয়ে দিয়েছে। আর তা যাচাই প্রক্রিয়া শেষ করে কেন্দ্রীয় তরফে এমনটাই সন্তোষ প্রকাশ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। দ্রুত বরাদ্দ ছাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। ইংরেজরা বসিয়েছিল গ্রাম, বর্তমান প্রতিরক্ষা মন্ত্রক দিল উচ্ছেদের নোটিশ। ঘুম উড়েছে 300 পরিবারের। 80 বছর পর কেন ঘুম ভাঙল কেন্দ্রের? প্রশ্ন তুলছে গ্রামবাসীরা। শালবনের কমলা গ্রামের বাসিন্দাদের পাশে থাকার বার্তা তৃণমূলের। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত কমলা গ্রাম ইংরেজদের আমলে গড়ে ওঠা বসতি আজ পরিণত হয়েছে আস্ত একটা গ্রামে। সেখানে শত শত মানুষের বাস, কিন্তু আচমকাই প্রতিরক্ষা মন্ত্রকের চিঠি পেয়ে তাদের মাথায় বাজ পড়ে। চিঠিতে উল্লেখ ওই জমি তাদের, তাই এলাকা খালি করে দিতে হবে। 1940 সালের আগে ওই এলাকায় ইংরেজদের এয়ারপোর্ট ছিল। এয়ারপোর্টের পাশেই গড়ে উঠেছিল বসতি। জঙ্গলমহলের ওই এলাকায় এই মুহূর্তে 3 শতাধিক পরিবারের বসবাস, যাদের বেশিরভাগটাই তপশিলি জাতি সম্প্রদায় ও কৃষক পরিবার।
নিম্ন মধ্যবিত্ত অধিকাংশ পরিবারই চাষবাস ও দিনমজুরের কাজ করে দিন যাপন করেন। ইংরেজরা দেশ ছাড়ার পর তাদের পরিত্যক্ত এয়ারপোর্টের জমিতে তৈরি হয়েছে টাকশাল। তার পাশেই তৈরি হয়েছে কোবরা বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প। আরও কিছুটা দূরে একাধিক ফ্যাক্টরি গড়ে উঠেছে, যার কারণে বহু বছর ধরে তৈরি হওয়া কমলা গ্রামের বাসিন্দাদের আর্থিক সুদিন ফিরতে শুরু করেছিল। এই আবহে 300 পরিবারকে উচ্ছেদের নোটিশ দিল দেশের প্রতিরক্ষা মন্ত্রক। নোটিশ পেয়ে মাথায় হাত গ্রামবাসীদের। গ্রামের একটা আমাদের উদ্বেগ যে রাতের ঘুম কেড়ে নিচ্ছে, সবাই কোথায় যাব, কি ব্যাপার, কেন নিয়ে দিয়েছে, অথচ এটা আমাদের নিজস্ব জায়গা, পৈতৃক ভিটে, আমরা দেশ স্বাধীনের আগে থেকে এখানেই আছি। হঠাৎ কেন্দ্র সরকার আজকে 80 বছর পর তাদের ঘুম ভাঙলো কেন? জায়গা তো রয়েছে, রাজ্য সরকারের সাথে পরামর্শ করলে, দিদির সাথে পরামর্শ, একটা গ্রামকে উচ্ছেদ করার মানসিকতা কি? আমরা তো আর বিদেশি নই বা কোনো পূর্ববঙ্গ পাকিস্তানি এগুলো নই। 2022 সালে চিঠি আসার পর স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের হাত ধরে কলকাতায় গিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের দপ্তরে নিজেদের কাগজপত্র ও বৈধতার জিনিসপত্র দেখিয়েছিলেন। তারপর বিষয়টা থেমে গেলেও সম্প্রতি ডিসেম্বরের শুরুতে ফের নোটিশ যায়। নোটিশে আগামী 15 দিনের মধ্যে ওই বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়। খবর পেয়ে সেখানে হাজির হন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। গ্রামবাসীদের নিশ্চিন্তে থাকার আশ্বাস দেন তিনি। কেন্দ্রীয় সরকারকে এই ধরনের কোনো কাজ করতে গেলে সরকারকে সেই রাজ্যের সরকারকে জানাতে হবে, সেই সরকারের হাইয়েস্ট অথরিটি হিসেবে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। তা না করে যেভাবে গ্রামে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে হঠাৎ করে চিঠি ইস্যু করে উচ্ছেদের নোটিশ দেওয়া হলো, এই চিন্তাভাবনাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং নিন্দনীয়। এখান থেকে একটা লোকের বাড়িও উচ্ছেদ হবে না, পুনর্বাসনেরও কোনো প্রশ্ন নেই। 4 পুরুষ ধরে আপনারা আছেন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে, আমরা আছি, এই লড়াইটা আমরা লড়ব। ঘর বাড়ি ছেড়ে কোথায় যাবেন, কোথায় থাকবেন, এই ভেবেই চিন্তায় ঘুম উড়েছে এলাকাবাসীর। প্রশাসনের সাহায্য প্রার্থনা গ্রামবাসীদের। শালবনী থেকে প্রসূন মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। বিল্ডিং প্ল্যান অনুমোদনে স্বচ্ছতা আনতে নয়া নিয়ম চালু করা হচ্ছে। এমন নয়া নিয়ম রাজ্যের পুরো এলাকায় চালু হবে বলেই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। কি জানা যাচ্ছে এই বিষয়ে? রাজ্যের পুরো এলাকায় বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে সরকার নতুন নিয়ম চালু করছে। এই বিষয়ে কাউন্সিলরদের ক্ষমতা যেটা খর্ব করে পৌরসভার আধিকারিকদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই জন্য আইন সংশোধনের পর রাজ্য সরকার তার রূপায়ণের জন্য ইতিমধ্যে গেজেট প্রকাশ করেছে এবং এখানে বলা হয়েছে যে এখন থেকে পৌর এলাকায় বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়ার অধিকার বোর্ড অব কাউন্সিলর্স এর বদলে পৌরসভার আধিকারিক ও পদাধিকারীদের নিয়ে গঠিত বিশেষ কমিটিকে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কাউন্সিলরদের সরাসরি কোনো ভূমিকা থাকবে না। পৌরসভার অফিসারদের পদাধিকার বলে ওই কমিটির আহ্বায়ক হবেন। এছাড়াও পৌরসভার চেয়ারম্যানই হবেন কমিটির চেয়ারম্যান। কমিটিতে ভাইস চেয়ারম্যান ছাড়াও থাকবেন ফিনান্স আধিকারিক, ফিনান্স ইঞ্জিনিয়ার এবং অফিসার এবং ইঞ্জিনিয়াররা। এছাড়াও বোর্ড অব কাউন্সিলর মনোনীত হলেও কোনো একজন কাউন্সিলরকে কমিটিতে রাখা হবে বলে এমনটাই কিন্তু রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।